ওয়াইড লঞ্চ হয়ে গিয়েছে Vivo V সিরিজ ইজ ইন আওয়ার হাউস রাইট নাও। আজকে আমরা এই ফোনটার আনবক্সিং করব, পাশাপাশি গেমিং পারফরমেন্স, ক্যামেরা এবং স্পেশালি ব্যাটারি পারফরমেন্সে কিন্তু এবার বড় ধরনের জাম্প পেয়েছে, সেগুলো নিয়ে সবকিছু আমরা কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর Vivo V50 এর এই যে প্রোডাক্টটা, সেটা কিন্তু আমাদের কাছে বাংলাদেশের প্রথম ইউনিট। আজকে আনবক্সিংটা হবে অনেক বেশি ক্রেজি। আর আমাদের কাছে আজকের এই প্রোডাক্টটা পাঠিয়েছে রাফসান টেলিকম, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 88। আমি ডিসক্রিপশনে তাদের ঠিকানা, তাদের সবকিছু কিন্তু ডিটেইলস আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। তো কথা না বলে চলো আজকের এই ক্রেজি ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করা যাক। সো আমাদের সামনে ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন V50 এর সুন্দর বক্স। গতবারের মতো সেম আমরা V40 এর মতো বক্স পাচ্ছি। এখানে লেখা আছে কো ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস। উপরের দিকে আমরা পাচ্ছি হচ্ছে কামস উইথ এআই, মানে এআই এর অনেকগুলো ফিচার্স আমরা পাবো। খুলে ফেলি এখান থেকে, খুললে সবার আগে দেখতে পারবো ডিভাইসটা রাখা আছে। ডিভাইসটা নিয়ে কথা আমরা একটু পরে বলছি। ভিতরে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে দেওয়া আছে স্টিকার্স, আইএমএ নাম্বারস, এখানে কুইক গাইড আছে, প্লাস হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে। আর এখান থেকে যদি দেখি তাহলে দেখবো হচ্ছে একটি ট্রান্সপারেন্ট কেস অ্যাভেলেবল আছে। এন্ড এই কেসটা কিন্তু আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট রাখা হয়েছে। আমরা কিন্তু দেখি এখনকার সময় অনেকগুলা কেস যেগুলো আপনার সিলিকন দেয়, বাট কোম্পানি কিন্তু এখানে ট্রান্সপারেন্ট দিয়েছে। এর পাশাপাশি ভিতরে দেখবো হচ্ছে একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, হুইচ ইজ গুড। লেন্থ অনেক বড় লম্বা সম্ভব কেবল আর কি। আর এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে সিম ইজেক্টর ট্রে, হুইচ ইজ গুড, ভালো কোয়ালিটির। রাখলাম এগুলো সাইডে। এন্ড 90 ওয়াট চার্জার। লুক এট দিস চার্জার, যথেষ্ট হেভি ওয়েট বলা যায় এবং হচ্ছে দেখতে কিন্তু একটা প্রিমিয়াম চার্জারের মতো মনে হচ্ছে। একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট আসছে। আমরা ভিডিওর প্রথমে বলছিলাম চার্জার আর হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপে বলবো। সো ফাইনালি দিস ইজ Vivo V50 ফর ইউ। জাস্ট লুক এট দিস কালার। দিস কালার লুকস রিয়েলি নাইস। এন্ড এই কালারটার নাম হচ্ছে রেড রোজ কালার। এখানে কিন্তু আরো দুটো কালার হয়ে থাকে, একটা টাইটেনিয়াম কালার আর একটা হচ্ছে আপনার ব্লু কালার, ওটাকে মেবি স্টারি নাইট বলা হয়। এবং এই ফোনের ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা হচ্ছে মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা কিন্তু এই বছরের ট্রেন্ড বলা যায়। সো ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন Vivo V50, যথেষ্ট প্রিমিয়াম লুক। পিছনে কিন্তু পুরোপুরি স্যাটিন ম্যাট ফিনিশ এবং সাইডটা কিন্তু পুরোপুরি আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। দেখতে সুন্দর লাগে, মোটামুটি লাইট ওয়েট বলা যায়। পুরোপুরি ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইস। আমরা সরাসরি চলে যাব ফুল স্পেসিফিকেশনে এবং দেখবো যে ইন্টারনাল আর কি ইমপ্রুভমেন্ট এসেছে এবার। সো আমরা Vivo V50 ইন্ডিয়ান ফিলের কথা যদি বলি, 6.77 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 199 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। 199 গ্রাম মানে কিন্তু অনেকটাই ভারীর দিকে যায়, বাট ওয়েট ব্যালেন্সটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ক্যাটাগরির একটা ভাইব দেয়। তার অন্যতম কারণ হচ্ছে ফোনটার স্লিমনেস, মানে 6000 mAh এর ব্যাটারি দেওয়ার পরেও কিন্তু এখানে এতটা স্লিম বডি মেনটেন করা, এটা কিন্তু অবশ্যই কোম্পানি থেকে হ্যাটস অফ দেওয়ার মতো একটা কাজ তারা করেছে। সো আমরা যদি কথা বলি এখন পোর্টস এন্ড বাটন নিয়ে, নিচের দিকে আমরা পাবো লেফট সাইডে ডুয়াল স্পিকারের মেইন স্পিকার, পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এন্ড ইউএসবি টাইপ সি পোর্ট। আর এখানে কিন্তু আমরা আরো পেয়ে যাচ্ছি হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই, মানে এটা অনেক আগে বাদ হয়ে গেছে। এটা নিয়ে আসলে এক্সপেকটেশন রেখে লাভ নাই। পাশাপাশি রাইট সাইডে আমরা আসলে পেয়ে যাবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা। লেফট সাইডে পাবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন নাই। আপার সাইডে আবার যদি আমরা আসি, কোনো রকম আমরা কিন্তু আইআর ব্লাস্টার এখানে পাচ্ছি না। এখানে সেকেন্ডারি স্পিকারস আর হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা এখানে অ্যাভেলেবল পাচ্ছি। বাটন এবং পোর্টস এর ক্ষেত্রে মোটামুটি বলা যায় রেগুলার যেগুলো থাকার কথা সেগুলাই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে এবং ফিঙ্গারপ্রিন্টের অ্যাকুরেসি ভাই অনেক বেশি ফাস্ট, টাচ করলে খুলে যাচ্ছে। ডিসপ্লে সাইজ আর ফিঙ্গারপ্রিন্টের পজিশন দুইটা নিয়ে যদি কথা বলি, যাদের হাত একটু ছোট তাদের কিন্তু একটু প্রবলেম হবে, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা যদি কথা বলি এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, ইয়েস ডিসপ্লে সেকশন নিয়ে অনেক বেশি এক্সাইটেড, তাই না আপনারা? ডিসপ্লে সেকশনে কিন্তু এই ফোনটাতে আরো বেশি ইমপ্রুভ এসেছে Vivo V40 থেকে। ডিসপ্লে সেকশন আমরা আসলে পেয়ে যাবো হচ্ছে 6.77 ইঞ্চির একটি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু HDR10+ কে সাপোর্ট করে থাকে, 120 Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটা কিন্তু 4500 নিটস এর পিক ব্রাইটনেস ব্যবহার করা আছে। আর এখানে কিন্তু HBM আপনারা 1300 নিটস এর পাবেন, মানে হাই ব্রাইটনেস মোড যেটা। আর আপনার আউটডোর ইনডোর ইউজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ওয়াইড 1 L1 এ সাপোর্ট আছে। ম্যাক্সিমাম 4K ভিডিও আপনি প্লে করতে পারবেন এই ফোনটা দিয়ে, মানে একদম কোনো রকম ল্যাগ ছাড়া, যদি আপনার নেটওয়ার্ক ভালো হয়। পাশাপাশি 88.5% এর মতো স্ক্রিন টু বডি রেশিও আছে। এখানে একটা ব্যাপার আছে ভাই, এই বাজেটের মধ্যে যে আপনার 88.5%, এটা কিন্তু মানা যায় না। অ্যাটলিস্ট 90% বা 90% এর উপরে হইলে কিন্তু আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরো বেশি এক্সট্রিম লেভেলের পাইতেন। এইবার আমার কাছে মনে হয়েছে কিছুটা হয়েছে ক্ষুণ্ণ, যেটা অবশ্যই কোম্পানি একটু নজর দেওয়ার ব্যাপার ছিল, কস্ট কাটিং করেছে আর কি। এই উপর দিয়ে কিন্তু একটু সিমেট্রিক টাইপের দেওয়া আছে। তো ওভারঅল যে কম্বিনেশন, মানে মাল্টিমিডিয়া কনজাম্পশনকে আমার কাছে মনে হয় যে একদম প্রিমিয়াম লেভেলের করতে পেরেছে। সামনের যে ক্যামেরার হোলটা সেটাও কিন্তু যথেষ্ট বড়, একটু খেয়াল করলে দেখতে পারবেন। সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা 20-22 হাজার টাকার ফোনের মধ্যে কিন্তু একটু সামান্য ছোট থাকে। আমি জানি না ক্যামেরার মেগাপিক্সেল বেশি দিছে বলে হোল বেশি বড় দেওয়া লাগছে কিনা, আর অন্য ওয়াই, বাট
বাট এখানে একটু কাজ করা দরকার ছিল। এন্ড ডিসপ্লে যেহেতু কথা বলছি সেক্ষেত্রে প্রোটেকশন নিয়ে কথা বলতে হয়। এই ফোনটা কিন্তু ব্যবহার করা আছে স্কট সেনসেশন আলফার প্রোটেকশন, বাট এটা কিন্তু ভিভোর ফোনগুলোতে ম্যাক্সিমাম আমরা ইউজ করতে দেখি। এটা আছে জানি না আসলে মানে কতটুকু ডিউরেবিলিটি প্রোভাইড করে। স্কট সেনসেশন আলফা কিন্তু মোটামুটি ওভার দি ইয়ার্স ভালো রকমের পারফরমেন্স করতেছে প্রোটেকশনের ক্ষেত্রে। এটা কিন্তু যার কারণে আবারও ক্যারি ফরওয়ার্ড করেছে ভিভো। এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন অ্যাড করেছে। রাত্রে যখন স্ট্রিমিং করবেন তখন কিন্তু অনেকটাই সেফলি করতে পারবেন, তখন চোখের ক্ষতি কিন্তু অনেকটাই কম হবে। এবার আসবো ক্যামেরা সেকশনে। ভাই ভিভো কিন্তু কোনো গেমিং ফোন না, কোনো ডিসপ্লে ফোন না, ভিভো হচ্ছে টোটালি এক ক্যামেরা ফোন। এইবার কিন্তু তারা পিছনে জাইসের সাথে কোলাবোরেশন করেছে। প্রিভিয়াস আমরা দেখেছিলাম জাইসের সাথে কোলাবোরেশন করা যে এক্স সিরিজ, সেখানে কিন্তু কোলাবোরেশন করা হচ্ছে জাইসের সাথে। সেই ক্যারি ফরওয়ার্ডনেস কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। জাইসের সাথে কোলাব করে ক্যামেরা দিয়েছে, পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আমরা পাচ্ছি এবং পিছনে কিন্তু আমরা মেইন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল আর আলট্রা ওয়াইড পাচ্ছি 50 মেগাপিক্সেল। সেলফি যেটা সেটাও 50 মেগাপিক্সেল, প্রত্যেকটা ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল পাচ্ছি। এক্সট্রা যে আপনার হচ্ছে ডেপথ সেন্সর বা আলাদা কিছু এখানে আমরা পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন নরমাল ছবিতে কিন্তু অনেক ভালো রকম ছবি প্রোভাইড করতেছে। জুম করলে কিন্তু আমরা দেখবো যে ফাটে না, একদমই ফাটে না। প্রসেস করার পরে কিন্তু ভালো ছবি প্রোভাইড করে। পোর্ট্রেট যদি চান বিশেষ করে তাহলে কিন্তু 23x 35x 50x এর ছবি আপনারা তুলতে পারবেন, মানে তিনটা লেন্স আপনারা ইউজ করতে পারবেন পোর্ট্রেটের ক্ষেত্রে, যে বিষয়টা কিন্তু ভালো একটা বিষয়। এবং এই ফোনটার ক্যামেরা কিন্তু একদম ভরপুর মোড আছে ভাই। আপনি এখান থেকে যদি চান ফিল্টার ইউজ করতে পারেন, মাল্টিপল ফিল্টার চাইলে আপনি এখান থেকে সোয়াইপ আপ করে যদি উপরের দিকে যান তাহলে কিন্তু ফিল্ম মোড এখানে আছে, যার কারণে কিন্তু আপনি হচ্ছে একদম সরাসরি ফিল্ম শুট করতে পারবেন। মানে ছবি তোলার ক্ষেত্রে কিন্তু একদম বিভিন্ন যে বাইরের সিনারিও গুলো যেগুলো আপনার গ্রিন স্ক্রিন আনা হয় সেগুলো কিন্তু এখানে আনা পসিবল জাস্ট ইউজিং দ্য ফিল্টার্স। আমি এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি। এখানে যখন আপনারা ফটো মাইক্রো মুভিতে যাবেন, মাইক্রো মুভিতে কিন্তু এখানে গেলে কিন্তু ফিল্টারে যখন ক্লিক করবেন ভিউ ফাইন্ডার, পাশাপাশি ডেইলি ব্লগ, পাশাপাশি আউটপুট রেকর্ডার, বিভিন্ন অপশন আছে যেখানে আপনি হচ্ছে মানে কোনো রেকর্ড করার পরে ভিডিও যখন আপনারা আলাদা ক্যাপকাট অথবা অ্যাপস ইউজ করতে হতো এডিটিং এর জন্য, বাট এখানে করতে হবে না। বাই ডিফল্ট আপনারা এই জিনিসগুলো ক্যামেরা অপশনে পেয়ে যাবেন। পোর্ট্রেট শটে কিন্তু আমরা এখান থেকে বিউটিফিকেশন মোড পাবো, যেখানে আপনারা এখান থেকেই মানে ডিরেক্ট কাস্টমাইজ করতে পারবেন। ন্যাচারাল মোড আছে, স্মুথ আছে, স্কিন টোন, ব্যালেন্স, হোয়াইটনিং, ফ্রন্টাল ফেস, প্রোফাইল সবকিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা পসিবল। নাইট মোডের পোর্ট্রেট থেকে শুরু করে নর্মাল ছবি জাস্ট অসম। স্কিন টোন থেকে শুরু করে পিছনে একদম ব্লার করার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অ্যাকুরেটলি কাজ করতেছিল। সাবজেক্টকে রেখে অবজেক্ট ব্লারের ব্যাপারগুলো সেগুলো কিন্তু অ্যাকুরেটলি কাজ করতেছিল। এখন চলে আসবো হচ্ছে মোর অপশনে। মোর অপশনে কিন্তু আমরা হাই রেজুলেশন, প্যানো, আলট্রা এইচডি, স্লো মোশন, টাইম ল্যাপস, সুপার মুন, অ্যাস্ট্রো, ডুয়াল ভিডিও মোড সহ সব ধরনের মোড এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা কিন্তু ভিডিওগ্রাফি সহ ফটোগ্রাফি সবকিছু কিন্তু খুব ইজিলি করতে পারবেন। ভিডিও সেকশনে আমরা চলে আসি। ভিডিও সেকশনে আমরা গেলে পাবো ম্যাক্সিমাম 30 fps এর সাপোর্ট, বাট আমরা কিন্তু এখান থেকে 30 fps ইউজ করতে চাই না। আমরা এখানে 1080 প্লাস 60 fps ইউজ করে দেখেছি। আপনার ভিডিও শেখাচ্ছিল না একদম ডিরেক্ট আমরা যখন ভিডিও করছিলাম। এইবার কথা বলা যাক সেলফি ক্যামেরা। দিস ইজ সেলফি অফ ভিভো V50। এখানে কিন্তু আপনারা ওয়াইড সেলফি পাচ্ছেন, নরমাল সেলফি পাচ্ছেন, 2x এর সেলফি নিতে পারতেছেন, যেটা কিন্তু ভাই আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। 2x পর্যন্ত জুম করতে পারতেছেন, মানে আপনার যদি ক্লোজ শট নাও থাকে সেক্ষেত্রে আপনি এটাও নিতে পারবেন। এটা অনেকের পছন্দ, অনেকের দরকারি, অনেকের আবার দরকার হয়ও না। সেলফির ভিডিওতে কিন্তু আমরা সেমটাই পাচ্ছি। এখানে কিন্তু 4K প্লাস 30 fps এর ম্যাক্সিমাম সাপোর্ট। আমরা 1080 প্লাস 60 fps ভিডিও করেছি। স্টেবিলাইজেশন, অ্যাকুরেসি একদমই টপ নচ পেয়েছি। বাই দ্য ওয়ে এই ফোনটা আমরা আন্ডার ওয়াটার ভিডিও করার জন্য বা পানির নিচে ভিডিও বা সেলফি বা হচ্ছে আপনার পিছে শট নেওয়ার জন্য কিন্তু IP68 এন্ড IP69 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স अवेलेबल পেয়ে যাচ্ছি। 1.5 মিটার নিচে যাওয়ার পরে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। এটা কোম্পানি ক্লেম, বাট ভুলেও এটা করেন না। মোটামুটি পানিতে শুকানোর পরে সরাসরি উঠায় ফেলবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। এটা 2025 সালের ট্রেন্ড। প্রত্যেকটা কোম্পানি তাদের ফোনের মধ্যে IP68 বা 69 রাখার ট্রাই করতেছে। এইবার কিন্তু আমরা চলে আসবো এই ফোনটার পারফরমেন্স সেকশনে। ভাই পারফরমেন্স সেকশনটা অনেক জোরে বলতেছি না, তার কারণ হচ্ছে পারফরমেন্সের দিকে ভিভো বরাবরই একটু উইক। এখানে আমরা পারফরমেন্স সেকশনে আসলে সবার আগে কথা বলার আগে প্রসেসর নিয়ে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 একটি 4nm বেস প্রসেসর, যেটা কিন্তু 2.63 GHz এর ক্লক স্পিড বহন করে। আমি বলবো যে এই বাজেটের মধ্যে 2.63 GHz এর ক্লক স্পিড দ্যাটস নট সুইটেবল। এটা কিন্তু অবশ্যই মানে বানা যায় না, কারণ আপনি জানেন যে আপনি একটা 30,000 টাকা 35,000 টাকার ফোনে আমরা 7s Gen 3 8 Gen 2 ফোনগুলো কিন্তু অলমোস্ট 45,000 টাকার ফোনের মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায়। একসাথে অনেকগুলো অ্যাপস আমরা ইউজ করে দেখেছি। আর যদি কথা বলি হচ্ছে গেমিং এর কথা, PUBG আমরা ট্রাই করে দেখেছি। PUBG-তে যাওয়ার পরে কিন্তু আমরা দেখছিলাম ম্যাক্সিমাম 60 fps সাপোর্ট। গেম প্লেতে কিন্তু আমরা একদম স্মুথ ফ্রেম ড্রপ ছাড়াই গেম প্লে পাচ্ছিলাম। আর গেমিং করার সময় বাম সাইড থেকে যখন আপনি সোয়াইপ আপ করবেন তখন কিন্তু এখানে একটা গেমিং টুলস মানে শো হয়ে যাবে, যেখানে কিন্তু ই স্পোর্টস মোড, 4D গেমিং, ভাইব্রেশন সহ ভয়েস চেঞ্জার সহ বিভিন্ন অপশন আছে। আপনি এখান থেকে গেমিং এক্সপেরিয়েন্স আরো একটু বুস্ট করতে পারবেন। আর গেমিং PUBG-তে কিন্তু আমরা হচ্ছে এক্সট্রিম মানে 60 fps এ লং টাইম গেমিং করে কোনো রকম ফ্রেম বা ল্যাগনেসের দেখা পাই নাই। পাশাপাশি COD আমরা ট্রাই করেছি। COD কিন্তু ম্যাক্সিমাম একদম ম্যাক্স গ্রাফিকে গেমিং করতে পারছিলাম। COD এর ক্ষেত্রেও সেম। COD এর গ্রাফিকটা কিন্তু PUBG থেকে অনেকটাই বেটার। লং টাইম গেমিং করলে কোনো রকম প্রবলেম কিন্তু এখান থেকে হবে না। Asphalt 9 এর অবস্থাও কিন্তু সেম, সেখানেও কিন্তু আমরা ভালো রকমের গেমিং আমরা এখান থেকে করতে পেরেছি। হেভি গেমিং করতে চান মানে আপনি একদম প্রফেশনাল গেমার্স হন, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য না। আপনি আদার্স অনেকগুলো ফোন আছে এই বাজেটের মধ্যে, সেগুলো দেখেছেন এই বাজেটের মধ্যে আরো অনেক ভালো গেমিং ফোন পেয়ে যাবেন। এবার যদি কথা বলি UI নিয়ে, এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 উইথ 3 ইয়ার্স মেজর আপডেট, মানে অ্যান্ড্রয়েড আপডেট 3 বছর আপনারা পাবেন। 4 বছরের সিকিউরিটি আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবেন। তার মানে হচ্ছে 15, 16, 17, 18 পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। বাট এখানে একটা ডিসঅ্যাপয়েন্টেড জায়গা হচ্ছে
হচ্ছে এখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই বাজেটের মধ্যে এইদিকে ভাই আমি হচ্ছে একদম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। একটা স্টোরেজ টাইপ কিন্তু একটা ফোনের লং টাইম পারফরমেন্সের উপর অনেকটাই ভ্যারি করে। আপনি যখন একটা ফোন কিনবেন, স্টোরেজ টাইপটা যদি ভালো না হয়, র্যাম টাইপটা যদি ভালো না হয়, তাহলে প্রথম দিকে ভালো পারফরমেন্স পাবেন, বাট ওভার দি ইয়ার্স যখন আপনার ফোনটা একটু পুরনো হবে তখন কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে ফোনটা, মানে একদম ফিকে হয়ে যাবে, যেটা কিন্তু অবশ্যই মানা যায় না এই বাজেটের মধ্যে। আর আমরা যদি ইউআই এক্সপেরিয়েন্সের কথা বলি, এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ফান্টাস OS 15। ভিভোর ইউআই বরাবরের মতো একটু ফ্রেশ থাকে, Xiaomiর মতো কিন্তু ওরকম ভেজাল্লা ইউআই না, মানে এক্সট্রা বাগস ভাল্লুক এগুলো কিন্তু এখানে থাকে না, মোটামুটি ক্লিন ইউআই। ফান্টাস OS 15 আমরা কিন্তু অনেকগুলো অ্যাপস একসাথে ইউজ করে দেখেছি, এক্সট্রা ব্লোটার দেখতে পাইনি। একটা মজার ব্যাপার হচ্ছে Xiaomi, Realme এই ফোনগুলো কিন্তু অনেক বেশি ব্লোটার অ্যাড করে দেয়। এইবার কিন্তু ভিভোতে আমরা দেখতে পাচ্ছি না এক্সট্রা কোনো অ্যাপস, যে দুই একটা আছে সেগুলো কিন্তু সাথে সাথে আনইনস্টল করে যায়। হট অ্যাপস, হট গেমস এর মতো প্যারা কিন্তু এখানে নাই, ক্লিন এক্সপেরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। এইবার কিন্তু আমরা কথা বলবো এই ফোনটার চার্জিং ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ আর আপডেট প্রাইস নিয়ে। এখানে কিন্তু 6000 mAh এর বিগ ব্যাটারি, পাশাপাশি 90 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। 90 ওয়াটের চার্জার এন্ড 6000 mAh এর ব্যাটারি কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগছে, আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমরা জানি এই বছর কিন্তু চার্জিং ব্যাকআপ কিন্তু ওইভাবে বাড়ানো হয় না, যেখানে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর পরে প্রত্যেকটা কোম্পানি চার্জারের ওয়াট অনেকটাই কমাই দিছে, বাট ভিভো কিন্তু এখানে দুই দিকে ব্যালেন্স করেছে। এখানে কোম্পানি ক্লেম করতেছে 0 থেকে 100% চার্জ হতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে, যেটা অ্যাকচুয়ালি 40 থেকে 45 মিনিট লাগে, মানে খাতা কলমে। আর চার্জ একবার হয়ে গেলে মোটামুটি 1.5 থেকে 2 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি মাল্টিটাস্কিং করেন, মানে রেগুলার ইউজ করেন, কথা বলেন, ফোন ধরেন, তাহলে 2 দিন ব্যাকআপ পাবেন। আপনি যদি হেভি ইউজিং করেন, লাইক সারাদিন স্ট্রিমিং বা সারাদিন গান শোনা বা সারাদিন ফোন ডাটা অন করা, তাহলে কিন্তু সকালে চার্জ দিয়ে রাতে একবার চার্জ দিতে হবে, এরকম ব্যাকআপ আপনারা পাবেন। আর যদি আপনি স্ক্রিন অন টাইম মানে এসওটি কথা জিজ্ঞেস করেন, এই ফোনটাতে কিন্তু মোটামুটি 6 থেকে 7 ঘন্টার এসওটি আমরা পেয়েছি। মোটামুটি আমরা 2 দিন যাবত ফোনটা ইউজ করতেছি। পরবর্তীতে যখন হচ্ছে ফুল রিভিউ আসবে, তখন কিন্তু আমরা হচ্ছে এই ফোনটার আরো ডিটেইলস বলতে পারবো কাস্টমার থেকে রিভিউ পাওয়ার পরে। এইবার প্রাইস কত না ভাই, যখন প্রোডাক্ট বাংলাদেশে বের হয় তখন প্রাইস তো একদম আকাশচুম্বী থাকে, এটার ক্ষেত্রেও সেম। তারপর আমি বলবো ভাই গতবারের থেকে অনেকটাই কম আছে এবার, কারণ গতবার যখন প্রোডাক্ট বের হয়েছিল তখন ভিভো V40 অলমোস্ট 55,000 টাকার উপরে ছিল। আজকে 8256GB প্রাইস হচ্ছে মাত্র 51,990। 12512 সেগুলো সব অ্যাভেলেবল আছে, আর 12512টার প্রাইস হচ্ছে 59,990। যারা নিতে যাচ্ছেন নিচে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে, সবকিছু ডিটেইলস দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে পারচেজ করে নিতে পারবেন। তো মোটামুটি এই তো ছিল ভিডিও, আমরা কিন্তু চেষ্টা করলাম ফার্স্ট ইমপ্রেশন বা সবকিছু জানানোর এই ফোনটা সম্পর্কে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। নতুন নতুন প্রোডাক্ট সবার আগে আমার কাছে আসে ভাই বাংলাদেশ, তো অবশ্যই ইনশাআল্লাহ সবার আগে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো মোটামুটি এই ছিল ভিডিও, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। রমজানের মোবারক অনেক অনেক। আল্লাহ হাফেজ।